হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ। আমি আবারও চলে এসেছি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বিভিন্ন কাজ শিখেছি, যেমন লেখা কী করে বোল্ড করতে হয়, লেখা ইটালিক করতে হয় এবং আন্ডারলাইন করতে হয়, বা লেখাকে হাইলাইট করতে হয়। অথবা আমরা শিখলাম কি, আমরা এখানে শিখেছি যে লেখা ছোট বড় কিভাবে করতে হয়, অথবা স্ট্রাইক থ্রো কী করে করতে হয়, আবার অ্যালাইন কী করে করতে হয়, এগুলো শিখেছি। আজকে আবারও আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। ছোট বড় কিভাবে করতে হয়, অথবা স্ট্রাইক থ্রো কী করে করতে হয়, আবার অ্যালাইন কী করে করতে হয়, এগুলো শিখেছি। আজকে আবারও আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। তো আমাদের ক্লাসের দ্বিতীয় ক্লাস এটা, যেহেতু দ্বিতীয় ক্লাসে আমরা কি কি শিখেছিলাম, এখানে লেখা আছে ভিলেজ লাইফ। এটা আমরা লেখা বড় করেছিলাম, আন্ডারলাইন করেছিলাম, ইটালিক করেছিলাম এবং সাথে বোল্ড হয়তোবা করেছিলাম। তো দেখা যাচ্ছে এখানে বোল্ড করা নাই, আমরা লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে বি অপশন থেকে বোল্ড করে দিব। বোল্ড বি দিলে যে বোল্ড হয়ে গেল, লেখাটি মোটা হয়ে গেল, তাই না? অথবা আমরা এরকম না করে আমরা করতে পারি কি, লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি ক্লিক করব। কন্ট্রোল প্লাস বি ক্লিক করলে সাথে সাথে আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আসি লেখার আরও কিছু অপশনে, যেমন সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমরা যেমন লিখি কি H2O, তাই না? যেমন H2O। H2O কিসের সংকেত? আমাদের পানির সংকেত। তো আমরা তো সাধারণত H2O লিখলে এইভাবে টু লেখাটা বড় আসে, আমাদের টু লেখাটা তো ছোট আসছে না, তাই না? তাহলে আমরা শিখি কি করে এইচ এর নিচে ছোট করে টু লেখে। প্রথমে দিব এইচ, এবারে লেখাটির নিচে এই যে এটা কি আমাদের সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ক্লিক করার পরে টু লিখলাম। এরপরে আমরা লিখব কি, আমরা এরপরে লিখব সাবস্ক্রিপ্ট উঠাই দিব, উঠাই দিয়ে এবার লিখব ও, H2O, অর্থাৎ কি আমাদের এটা হলো পানির সংকেত। এটা আমাদের কি পানির সংকেত, তাই না? আর সুপারস্ক্রিপ্ট অর্থাৎ কোনো লেখার উপরে পাওয়ার দিতে গেলে কি করতে হয়, যেমন কোনো লেখার উপরে পাওয়ার দিতে গেলে যেমন কি করতে পারি, আমরা বীজগণিতে আমরা দেখছি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস ওয়াই স্কোয়ার থাকে, তাই না? আমরা সেরকম হয়তো বা লিখতে চাচ্ছি, তাহলে লিখি এক্স লিখলাম, এক্স লেখার পরে উপরে পাওয়ার দিব, তাই না? পাওয়ার দেওয়ার জন্য আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। সুপারস্ক্রিপ্টে ক্লিক করার পরে এক্স স্কোয়ার, এই দেখেন আমাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার চলে আসলো। এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা যেহেতু প্লাস উপরে আসছে কারণ আমরা সুপারস্ক্রিপ্ট উঠাই দিই নাই, এখন আমরা সুপারস্ক্রিপ্ট উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেব। স্কোয়ার দেওয়ার জন্য আবারও আমরা সুপারস্ক্রিপ্ট সিলেক্ট করব, 2 লিখব। আমাদের এখানে চলে আসছে। তারপরে আমরা সুপারস্ক্রিপ্ট উঠাই দেব, উঠাই দিয়ে বাদবাকি যা কাজ থাকে আমরা সেই কাজগুলো অনায়াসে করতে পারবো। আশা করি আপনারা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বুঝতে পেরেছেন। এরপরে আমাদের কি আছে, যেমন ধরেন এই লেখাটি, এই লাইনটিকে আমরা একটু ডিজাইন করব কিসের মাধ্যমে, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। যদি আমরা এই তীরের পর ক্লিক করি দেখবেন এখানে বিভিন্ন রকম স্যাম্পল আসছে। আপনারা এইখানে এই দেখেন এক একটার পর ক্লিক করলে বা ক্লিক না করে যদি আমি শুধু কার্সরটা রাখি, আমরা দেখতে পারবো কিভাবে লেখাগুলো চেঞ্জ হচ্ছে। এটা বিভিন্ন লেখা, চিঠি অথবা আপনি যেখানে ডিজাইন করতে চান, কার্ড বানানো, সেই ডিজাইনগুলো এখানে আপনারা সহজে করতে পারেন, যা আমরা আগের ক্লাসে দেখিয়েছি। এখান থেকে আপনারা শ্যাডো সিলেক্ট করতে পারবেন। শ্যাডো কি করে, লেখার আশপাশে ছায়ার আকৃতি তৈরি করে। রিফ্লেকশন কি, আয়নার মতো রিফ্লেক্ট দিবে। দেখেন আমাদের যেরকম ভিলেজ লাইফ টাইটেল দেওয়া আছে, সেইখানে আমাদের একটা শ্যাডো দেওয়া আছে,
সেই শ্যাডোটি ভিলেজ লাইফের নিচে আয়নার মতো মনে হচ্ছে যে রিফ্লেক্ট করতেছে। গ্লো কি? গ্লো হচ্ছে কোনো লেখাটিকে আপনার হাইলাইট করবে বা সাইড দিয়ে লেখাটি আলো জ্বলছে এমন দেখাবে। নাম্বার স্টাইল, নাম্বার স্টাইলটা আমরা সাধারণত নাম্বার থেকে দেখে নেব, সেটা পরবর্তীতে আমরা করাবো। হাইলাইট করা আমরা হয়তো বা শিখেছি, এবং এবার আসি টেক্সট কালার করা। টেক্সট কালার করে কিভাবে? ধরেন এই লাইনটি আমরা কালার করব, সেহেতু লাইনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে আমাদের এর নিচে একটা লাল দাগ দেওয়া আছে, কি লেখা আছে? ফন্ট কালার। আমরা তীরের পর ক্লিক করব, ক্লিক করার পর আমার যে কালার খুশি আমি সেই কালারে এটা রাখতে পারি। এই যে সবুজ কালার দিলাম, এখানে সবুজ কালার আসছে। তাহলে আমরা এটাও শিখলাম, তাই না? এখন আসি আমাদের অ্যালাইন সেট। অ্যালাইন জিনিসটা কি? অ্যালাইন জিনিস বলতে বোঝায় লেখার মার্জিন, একটা লেখার ধরনের মার্জিন। যেমন এই লেখাটি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এটা কি আছে? অ্যালাইন লেফট, অর্থাৎ আমাদের এটা লেফট অ্যালাইন, অর্থাৎ যাবতীয় লেখা এই বাম পাশ থেকে শুরু হবে। দেখেন বাম পাশে সব সমান, কিন্তু ডান পাশে এলোমেলো হয়ে আছে, তাই না? এটা হচ্ছে লেফট অ্যালাইন করা আছে। সাধারণত আমরা খাতা কলমে এইভাবেই লিখি। যদি আমরা সেন্টার অ্যালাইন করি তাহলে হবে কি? প্রত্যেকটা লাইন মাঝখান থেকে শুরু হবে, পেজের মাঝ বরাবর থেকে লাইনটি আসবে। দেখেন দুই পাশে এলোমেলো হয়েছে, কিন্তু সম্পূর্ণ মাঝ বরাবর আসছে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইন। যদি আমরা এটা দেই তাহলে দেখবেন সব লেখা বাম পাশে সমান আসছে, সরি বাম পাশে না, সব লেখা ডান পাশে লাইনগুলো শুরু হয়েছে সমানভাবে। যেমন ডান পাশ থেকে কোন লেখাগুলো শুরু হয়? যেমন আমাদের ইসলাম ধর্মে আছে কোরআন শরীফ। কোরআন শরীফ সাধারণত ডান পাশ থেকে বাম পাশে পড়ে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যালাইন ইউজ করা হতে পারে। তারপরে আমাদের আছে কি? আমরা নর্মালি এই লেখাটিকে যেরকম আমরা খাতা কলমে লিখি সেরকম রাখলাম, অর্থাৎ লেফট অ্যালাইন করলাম। এরপরে কি? এরপরে আছে জাস্টিফাই। জাস্টিফাই জিনিসটা কি আমি সংক্ষেপে বোঝাই দিই। জাস্টিফাই জিনিসটা হলো এমন যে আপনি একটা আবেদন বা চিঠি লিখলেন, লেখাটি এই যে এরকম আমাদের ডান পাশে এলোমেলো হয়ে আছে না, দেখতে কিছুটা বাজে লাগছে, তাই না? কিন্তু এই বাজে লেখাটিকে বাজে লেখা না রেখে জাস্টিফাই করবে কি? এই যে বাম পাশ এবং ডান পাশ দুটাই সমান করবে। চলেন আমরা দেখে নিই। প্রথমে লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্টিফাই ক্লিক করব। দেখেন সব লেখা সমান সমান হয়ে গেছে, তাই না? যেহেতু আমার এখানে ইন্টার দেওয়া আছে এই জন্য আমার এখানে এইটুকু ফাঁকা আসে। যদি আমি ইন্টারটা তুলে দিই, দেখেন সব লেখা সমান সমান হয়ে আসছে, তাই না? সব লেখাটি সমান সমান হয়ে গেছে। যদি আমি জাস্টিফাই উঠাই দিই, দেখেন এই ডান পাশটা এলোমেলো হয়েছে। বাট যদি জাস্টিফাই করি তাহলে আমার লেখাটা অনেক সুন্দর লাগছে, তাই না? তো এইভাবে জাস্টিফাই কাজ করে। এরপরে আসি বুলেটিং আমরা শিখব। বুলেটিং মানে কি? বুলেটিং মানে হচ্ছে আমরা ধরেন কোনো একটা টপিক নিয়ে লিখতেছি, লিখতে যে আমাদের কিছু পয়েন্ট দরকার। এমন থাকে না যে কোনো কিছুর গুরুত্ব অথবা কোনো কিছুর প্রয়োজনীয়তা, সেগুলো আমরা বুলেট দিয়ে শুরু করি, অর্থাৎ সামনে 1 2 3 অথবা কোনো ডট চিহ্ন অথবা কোনো স্টার চিহ্ন দিয়ে লেখা শুরু করি, তাই না? এইখানে আমরা এই যে এইটা হচ্ছে আমার বুলেটিং। বুলেটিংয়ের বিভিন্ন ধরন থাকে, যেরকম বর্তমানে কোনো বুলেট নাই, বুলেট না দেওয়ার দরকার হলে নাম দেওয়া থাকবে। এখানে একটা ডট আছে, একটা গোল সার্কেল আছে, স্কোয়ার আছে, একটা ডিজাইন আছে, চার কোনো একটা ডিজাইন আছে, তীর চিহ্ন একটা আছে, রাইট চিহ্ন আছে। ধরেন আমি বুলেটিংয়ে এই ডটটা ইউজ করলাম, ইউজ করে কিছু টাইপিং যদি করি দেখবেন যে এই যে তারপরে ইন্টার দিলাম, অটো আমার বুলেটিং আসবে। অর্থাৎ কি? পয়েন্ট আকারে কোনো কিছু তৈরি হচ্ছে, তাই না? কিন্তু দেখা গেল যে আমার এই বুলেটিং জিনিসটা আমার ভালো লাগতেছে না, অর্থাৎ এই বুলেটটা পছন্দ হচ্ছে না। আমরা লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করে তীরের পর ক্লিক করে আমরা চাইলে এটা দিতে পারি, এটাও ভালো লাগছে না, তো আমরা চার কোণাটা ইউজ করতে পারি, এটাও ভালো লাগতেছে না, একটু কালারিং ইউজ করি, এই যে এরকম আসতে পারে। এছাড়াও এটা ইউজ করতে পারি, এছাড়াও তীর চিহ্ন এটা ইউজ করতে পারি, এছাড়াও যে
রাইট চিহ্ন আছে, রাইট চিহ্ন ইউজ করতে পারি। দেখেন কত সুন্দর লাগতেছে, পয়েন্টগুলো এইভাবে আমরা সাজাইতে পারি। এখন আপনি চাইলেন যে আমি এইভাবে টিক চিহ্ন বা বুলেটিং করব না, বুলেটিংটা করব পয়েন্ট দিয়ে, বুলেটিং করব না, বুলেটিংটা করব কিভাবে, বুলেটিংটা করব নাম্বার দিয়ে। সেটারও সুযোগ অবশ্যই আছে। আমরা লেখাটি সিলেক্ট করব, এই যে বুলেট অপশনের পাশে দেখেন এইখানে লেখা আছে নাম্বারিং, এটাও এক ধরনের বুলেটিং। যেমন এই দেখেন 1 2 3 4 5, আমি এটা সিলেক্ট করে দিলাম, এই যে 5টা লাইন 1 2 3 4 5, যদি ইন্টার ক্লিক করি অটো 6 চলে আসবে। আবার আমার এই 1 2 3 এই ধরনের ভালো লাগছে না, আমি রোমান সংখ্যায় দিতে যাচ্ছি। এই দেখেন আমি যদি রোমান সংখ্যায় দেই তাহলে রোমান সংখ্যায় চলে আসছে। আবার এরকম ভালো লাগছে না, আমি ABCD দিয়ে করব, তো আমি ABCD দিয়েও করতে পারি। আমার বুলেটিংয়ের এখানে যাবতীয় অপশন দেওয়া আছে। আমরা হয়তোবা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপরে আছে কি মাল্টি লেভেল লিস্ট, অর্থাৎ ধরেন আমি এইটুকু কেটে দিলাম, এখানে আমি মেইন পয়েন্ট দিলাম এরকম, ধরেন একটা হেডলাইন দিলাম, এটা হেডলাইন এই পর্যন্ত দেওয়ার পরে আমি এইখান থেকে একটা সাব পয়েন্ট তৈরি করব। কি করব? সাব পয়েন্ট তৈরি করব। এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, প্রথমে হয়তো বুলেটিং আছে, এটার জন্য এটা আসছে না, তো এখান থেকে আমি একটা সাব পয়েন্ট তৈরি করে দিলাম, এখানে লেখার পরে, আচ্ছা তাও আসছে না, হয়তোবা ওয়ার্ডে কিছু গ্লিচ দিচ্ছে। আমার এখানে আসার পরে আমি কারেন্ট লিস্টটি চুজ করলে তাও বুলেটিং আসছে না। তো আমাদের ভিডিওতে আমরা আবার আসছি। আমাদের ভিডিওতে কি হয়েছে আমরা এখানে বুঝাই বলি। ধরেন আমরা পয়েন্ট দিয়ে একটা জিনিস লিখলাম, একটা হেডলাইন লিখলাম, তার নিচে দিলাম কি এরকমভাবে দিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি 1 2 3 4 5 রাখবো না। তখন কি করব? লেখাটি সিলেক্ট করবেন, পুরো লেখাটি সিলেক্ট করে এখানে আসবেন, এইখান থেকে সিলেক্ট করে দিবেন চেঞ্জ লিস্ট লেভেল। কীরকম দিবেন? 1 লেখা ভালো লাগছে না, তো আমি এখানে রোমান সংখ্যায় দিয়ে দেবো। এই যে এখানে রোমান সংখ্যা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা ভালো লাগছে না, আমি এইটা দিয়ে দিলাম, এই যে আমাদের এখানে বুলেটিং চলে আসে। আবার এইখান থেকে এটা ভালো লাগছে না, আমরা এরকম আকৃতি দিয়ে দিতে পারি। এটা কি? এটা আমার বিভিন্ন অনলাইন ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আবার এটা ভালো লাগছে না, আমি এখান থেকে কোনটা দিয়ে দিতে পারি, এখান থেকে আবার এটা দিয়ে দিতে পারি, আবার রোমান সংখ্যায় চলে আসছে। আমরা হয়তোবা এই জিনিসটি বুঝতে পেরেছি। আবার দেখা গেল 1.1.1 দিলাম, 1.1.2 দিলাম, এইভাবে লেখা যায়। হয়তোবা আমরা এইটুকু বুঝতে পেরেছি। এখন আমাদের বুলেটিংয়ের অপশন গেল। এখন আছে কি লাইন স্পেসিং। আজকে আমরা কি শিখব? লাইন স্পেসিং। আমাদের এখানে লেখাটির প্রত্যেকটা লাইনের মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, তাই না? এই ফাঁকা জায়গাগুলো যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে এই জাস্টিফাইয়ের পাশে দেখবেন লাইন বা প্যারাগ্রাফ স্পেসিং, এখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন পয়েন্ট আছে, যেমন 1.0, 1.15, 1.5, 2, 2.5, 3.0। আপনারা এইভাবে লাইনের মাঝখানে ছোট বড় জায়গা বা ফাঁকা করতে পারেন। দেখা গেল 1 করলাম, 1-এর পরও এখানে কিছু ফাঁকা জায়গা আছে। অনেক সময় ওয়ার্ডে 1 করার পরও ফাঁকা জায়গা থাকে। এখন এই ফাঁকা জায়গাটুকু আপনি রাখতে চাচ্ছেন না, তখন কি করবেন? তীরের পর ক্লিক করে রিমুভ আফটার স্পেস দিবেন। তখন কোনো লাইনের মাঝখানে সেরকম কোনো ফাঁকা স্পেস থাকবে না। এটা লাইনের স্পেসিং মাপ বাড়া করে। তো আমরা সাধারণত 1.15 রাখি, এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। এবার আসি আমাদের থিম কালার। লেখাটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এই লেখাটিকে একটা হাইলাইট করতে চাচ্ছি, যে এই লেখাটিকে একটা কালার দিব। তো তখন আমরা এখান থেকে যাচাই করে
যে কোনো একটা কালার দিতে পারি, যেমন এই কমলা কালার দিলাম, দেখা গেল কমলা কালারের মধ্যে পুরো লেখাটি আছে, অর্থাৎ এই লেখাটি দেখতে কিছুটা আকর্ষণীয় বা এটা চোখে ফোকাস দিচ্ছে। এই জন্য আমাদের এখান থেকে শেডিং করতে পারি, আমরা এটাকে কি বলে, শেডিং করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আরেকবার দেখাই দিই, লেখাটি এরকম আছে, চোখে পড়ছে না, তো তখন আমরা লেখাটি এরকমভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে শেডিং থেকে একটা কালার দিয়ে দিব, তাহলে দেখা যাবে যে লেখাটি আছে এই লেখাটি এখানে শেডিং আকৃতিতে আছে। অথবা আমরা এই লেখাটি না করে আমরা এটাকেও করতে পারি, আমরা হেডলাইনটি শেডিং করে দিতে পারি, তাহলে আমার লেখাটি পুরোপুরি হাইলাইট হচ্ছে যে মেইন টপিকটা কি। আশা করি আজকের ক্লাসে এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এইবার আসি আমরা বর্ডার। বর্ডার জিনিসটা কি, এই লেখাটি চারপাশে আমি লাইন বা খোপ টেনে দিতে চাচ্ছি, তাহলে আমি লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করে এই তীরের উপর ক্লিক করব। যদি বটম দেই তাহলে একদম নিচে দেখেন একটি লাইন আসছে, তাই না, লেখার নিচে একটা লাইন আসছে। যদি টপ দেই তাহলে লেখার উপরে আসছে, লেফটে দিলে বামে আসবে, রাইটে দিলে ডাইনে আসবে। এবং নো বর্ডার করলে কোনো বর্ডার থাকবে না। যদি আমরা অল বর্ডার করি তাহলে দেখবেন চারপাশে আমাদের বর্ডার চলে আসছে। আউটসাইড বর্ডার করলেও চারপাশে থাকবে। ইনসাইড বর্ডার যদিও বা আমরা এখন ইনসাইডের কাজ করি নাই, যে জন্য আসছে না। তো আমরা অল বর্ডার যদি করি দেখেন প্রত্যেকটা লেখা একটা খোপের মধ্যে চলে আসছে। তো এই লেখাটিকে আমি এখন চাচ্ছি যে আমি এখানে এই খোপটা রাখবো না, তাহলে কি করব, লেখাটি আবার সিলেক্ট করব, তীর চিহ্নে যে নো বর্ডার করে দিব। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এরপরে কি আছে, এরপরে আমাদের আছে স্টাইল, লেখার স্টাইল। এই দেখেন এখানে স্টাইল নামে একটি সেক্টর আছে। এই স্টাইলে যদি আপনি ক্লিক করেন দেখবেন বিভিন্ন রকম লেখার স্টাইল আছে। প্রথমে আমাদের কি আছে, এটা নর্মালে আছে। এনএসডি এর অনুযায়ী যদি আপনারা লেখার স্টাইল চেঞ্জ করতে চান বা এনএসডি যখন অ্যাসেসমেন্ট হয় তখন আপনাদের এই অ্যাসেসমেন্টে এখানে অনেক সময় এই কাজটা করতে বলে যে লেখার স্টাইল চেঞ্জ করো, যেমন হেডিং 2 অথবা হেডিং 3 অথবা টাইটেল আকৃতিতে দাও অথবা স্ট্রং দাও, এইগুলা এক একটা স্টাইলের নাম। যেমন নো স্পেসিং দিলে কোনো স্পেস থাকবে না, চ্যাপ্টার 1 দিলে দেখেন লেখার স্টাইল চেঞ্জ হচ্ছে, হেডিং 2 দিলে একটা চেঞ্জ হচ্ছে, হেডিং 3 চেঞ্জ হচ্ছে, হেডিং 4-এ একরকম আসছে, এরকম বিভিন্ন রকম থাকতে পারে। তো আপনি আপনার ইচ্ছা মতো লেখার স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারেন, এখানে বিভিন্ন রকম স্টাইল আছে। অথবা ক্রিয়েট এ স্টাইলে ক্লিক করলে আপনি এখানে স্টাইল 1 কেটে দিয়ে এখানে STRONG স্ট্রং, ওকে স্ট্রং করলেন, এই যে স্ট্রং চলে আসছে, দেখছেন স্ট্রং চলে আসছে অন্য একটা স্টাইলে। তো এখান থেকে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবেন। আবার যদি চান যে না আমার আগের মতোই থাক, তাহলে লেখাটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্টাইলে এসে ক্লিয়ার ফরম্যাটিং দিবেন, তাহলে লেখাটি আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, হয়তোবা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই দ্রুত কমেন্টে জানান, পরবর্তী ক্লাসে আমরা এটার বিস্তারিত তথ্য জানাবো যে অথবা প্রবলেম সলভ করব। তো এরপরে কি আছে আমাদের ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড আর রিপ্লেসের কাজ কি, ধরেন এই একটা জায়গায় বা এই একটা প্যারাগ্রাফে বিভিন্ন জায়গায় ভিলেজ লেখা আছে, ভিলেজ লেখাটি বিভিন্ন জায়গায় আছে, সেই ক্ষেত্রে আমরা ভিলেজ লেখাটি চেঞ্জ করে সিটি করে দিব, তাই না। আমার একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টে বিভিন্ন জায়গায় একটা ওয়ার্ড লেখা আছে, কিন্তু অফিসের বস বা স্যার এসে বলল যে আপনার এখানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটি আপনি চেঞ্জ করে এই ওয়ার্ডটি বসায় দেন, অর্থাৎ তখন আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করব। তখন আমরা এই লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে আসবে কি, এখানে লিখি ভিলেজ, VILLAGE ভিলেজ। দেখেন আমরা যদি সার্চে ভিলেজ লিখি তাহলে আমাদের কোথায় কোথায় ভিলেজ আছে সেই ভিলেজ লেখাটি সে খুঁজে বের করবে। আশা করি ফাইন্ডের কাজটা বুঝতে পেরেছেন। এরপরে আসি রিপ্লেস।
এখানে আসি, ফাইন্ড হোয়াট মানে আমরা কি খুঁজবো, আমরা খুঁজবো কি ভিলেজ, VILLAGE, ভিলেজ। আমরা ফাইন্ড কি ভিলেজটা খুঁজে রিপ্লেস উইথ কি করব, অর্থাৎ ভিলেজের পরিবর্তে কি লিখব, সেখানে লিখে দিলাম CITY, সিটি। এই সিটি লেখাটি হবে। এখানে সিটি লেখার পরে আমরা রিপ্লেস অল ক্লিক করলাম, তারপরে ইয়েস টিপ দেব, ইয়েস, ওকে, ক্লোজ করে দিব। দেখেন আমাদের যে যে জায়গায় ভিলেজ ছিল প্রত্যেক জায়গায় সিটি লেখা চলে আসছে। আশা করি আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজটি বুঝতে পেরেছি। এরপরে আছে ক্রিয়েট অ্যান্ড শেয়ার অ্যাডোবি পিডিএফ। এটা আমরা পরে শেষের দিকে যায় শেখাবো, আজকে এই পর্যন্ত থাক। মেইনলি এই জিনিসটা কি করে নর্মালি একটু দেখাই দিই। আমরা যে লেখাটিকে লিখেছি এই লেখাটিকে আমি একটা পিডিএফ আকৃতিতে যাচ্ছি। তো সাধারণত আমরা ওয়ার্ডের থেকে এই লেখাটি লেখার পরে ক্রিয়েট অ্যান্ড শেয়ার অ্যাডোবি পিডিএফের পরে ক্লিক করলে আমাদের এরকম একটা পিডিএফ আকৃতিতে চলে আসবে, অর্থাৎ সফট কপি হয়ে যাবে। যেমন A4 পেজে এইটুকু লেখা আছে। এখন আপনি এই পিডিএফটি আপনার পেন ড্রাইভে বা মোবাইলে করে নিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের ওয়ার্ডের হোম মেনু পর্যন্ত শেষ করা হলো। হোম মেনুতে কারো কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটি আমাকে জানাবেন, এবং যদি আগের ক্লাসটি না করে থাকেন পূর্বের ক্লাসটি আবার দেখে নেবেন, তাহলে এই ক্লাসটি করতে সুবিধা হবে। তো আজকে এ পর্যন্তই। আগামী দিনে আমরা ওয়ার্ডের ইনসার্ট মেনুতে কি কি আছে সেইগুলো দেখব এবং শিখব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।